যদি কোনো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের মধ্যে কোনো একটা আনসিমেট্রিক্যাল অ্যাডেন্ডাম মলিকিউল বা আনসিমেট্রিক্যাল যোজক, মানে অ্যালকিনটাও অপ্রতিসম আর যোজক মানে যে জুড়ছে সেটাও যদি অপ্রতিসম বা আনসিমেট্রিক্যাল হয়, ইন দ্যাট কেস মার্কনিকভ রুলটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়। তো মার্কনিকভ রুলটা খুব সিম্পল, আমি আগে একটু বলে নিই, তারপরে তোরা কপি কর। মার্কনিকভ রুলটা হচ্ছে, মার্কনিকভ স্পেলিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে লেখা থাকে, তো বইতে একরকম ভাবে আছে, আর এটাও একটা স্পেলিং। আচ্ছা, তাহলে এই যে মার্কনিকভ রুল, এই মার্কনিকভ রুল অ্যাকচুয়ালি কি আমি বলবো, বাট বিফোর দ্যাট আমি আগে রিয়াকশন আর মেকানিজমটা একটু দেখাই। রিয়াকশনটা কি রকম, ধর মনে কর আমরা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন কনসিডার করলাম লাইক দিস, CH3 CH ডবল বন্ড CH2। এটা হচ্ছে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, বিকজ যে দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে সেই দুটো কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন সেম নেই, সিমিলার নেই, সো এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এবার এর মধ্যে আমি রিয়াকশন করালাম কার, HBr হাইড্রোজেন ব্রোমাইড। এটাও অবভিয়াসলি একটা আনসিমেট্রিক্যাল মলিকিউল, বিকজ এটা H+ আর Br- আয়ন প্রডিউস করে। এবার যখন এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে এই আনসিমেট্রিক্যাল মলিকিউলটার অ্যাডিশন হয়, তখন আমরা দেখতে পাই যে নেগেটিভ পার্ট অফ দি মলিকিউল, মানে এই যে অ্যাডেন্ডাম মলিকিউল বা যোজক মলিকিউলটার যে নেগেটিভ পার্ট বা যে অ্যানায়নিক পার্ট, সেই অ্যানায়নিক পার্টটা এই মলিকিউলটার সেই কার্বনটার সাথে কানেক্টেড হবে যেটাতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম আছে, আর পজিটিভ পার্টটা সেই কার্বনটার সাথে অ্যাড হবে যেটাতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি আছে। তার মানে আমাদের আলটিমেট যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কি হবে, CH3 CH2। নেগেটিভ পার্টটা চলে গেল সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্টটা চলে গেল সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। এবং এই দুটো বিষয় হবে কাদের মধ্যে, যারা ডবল বন্ডে পার্টিসিপেট করে আছে শুধু সেই দুটো কার্বনের ক্ষেত্রে। এখানে ডবল বন্ডে পার্টিসিপেট করে আছে এই কার্বনটা এবং এই কার্বনটা, এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে হাইড্রোজেন দুটো আছে, তো নেগেটিভ পার্টটা চলে গেল সেখানে যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্টটা চলে গেল সেখানে যেখানে হাইড্রোজেন বেশি। এটাই মার্কনিকভ রুল, আমি স্টেটমেন্টটা বলছি। বাট বিফোর দ্যাট, রিঅ্যাকশনটা কিভাবে হয়, হোয়াট ইজ দি মেকানিজম। মেকানিজমটা অ্যাকচুয়ালি কি, মেকানিজম হচ্ছে, ধর মনে কর আমাদের একটা কম্পাউন্ড হলো এরকম CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এবার প্রথমেই এই অ্যালকিন মলিকিউলটা রিয়াক্ট করবে হচ্ছে H+ আয়নের সঙ্গে, মন দিয়ে দেখি কিভাবে রিয়াক্ট করবে। এই ডবল বন্ড খুলে H+ আয়নের সাথে ও কানেক্ট করবে। এবার ডবল বন্ডটা তো এই কার্বন এবং এই কার্বন দুটো কার্বনেরই ডবল বন্ড, এই ডাবল বন্ডটা খুলে যখন H+ আয়নের সাথে কানেক্ট করবে তখন ডাবল মানে হাইড্রোজেনটা, একটাই তো হাইড্রোজেন, কিন্তু এট এ টাইম দুটো কার্বনের সঙ্গে বন্ড তৈরি করতে পারবে না, আইদার এই কার্বনের সঙ্গে বন্ড তৈরি করবে অর এই কার্বনের সাথে বন্ড তৈরি করবে। মনে কর হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে বন্ড তৈরি করে, 1 বাই 1 আমি যাই, মনে কর হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে বন্ড তৈরি করে, ধরে নে হাইড্রোজেনটা এই কার্বনের সাথে বন্ড তৈরি করেছে, এই ডাবল বন্ডটা কার কার ছিল, এই দুটো কার্বনেরই ডাবল বন্ড। এবার ডাবল বন্ডটা খুলে গেছে, তার মানে দুটো কার্বনেরই এখন একটা করে বন্ড ফ্রি। এবার হাইড্রোজেনটা বন্ড তৈরি করেছে কার সাথে, এর সাথে, তাহলে দুটো কার্বনেরই বন্ড ফ্রি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই কার্বনটার কিন্তু আলটিমেটলি কোনো লস নেই এক্ষেত্রে। কেন, কারণ এদিকে ডাবল বন্ডটা খুলে এদিকে হাইড্রোজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড করে নিয়েছে, তাহলে লস হলো কার, এই কার্বনটা। আর লস হলো মানে কি, ওর মাথায় একটা পজিটিভ চার্জ জেনারেট করলো। লস মানে কিসের লস, বন্ডের লস, ইলেকট্রনের লস। আর ইলেকট্রনের লস মানে হচ্ছে এর মাথায় একটা পজিটিভ চার্জ জেনারেট করলো। এবার অটোমেটিক্যালি যদি এইরকম একটা গল্প হয় যে হাইড্রোজেনটা অ্যাড হবে এই কার্বনের সাথে, তখন পজিটিভ চার্জটা কার মাথায় আসবে, সরি কি প্রোডাক্ট দেখালাম দুটো, হাইড্রোজেনটা যদি অ্যাড হয় এই কার্বনের সাথে তখন পজিটিভ চার্জটা কার মাথায় আসবে, এর মাথায়। তাহলে এখানে দুটো আমরা দেখলাম, দুটো পসিবিলিটি আছে। বন্ড ব্রেক হওয়া মানে তো ইলেকট্রনগুলো এখন বন্ড করার জন্য ফ্রি হয়ে যাচ্ছে, নিয়ে চলে কোথাও যাচ্ছে না, নেই তো, থাকবে না তো।
কারণ এই যে বন্ড, এই বন্ডটার মধ্যে তো দুটো কার্বনেরই একটা একটা করে ইলেকট্রন রয়েছে। এবার এই পুরো বন্ডটাকে ফ্রি করিয়ে যখন এদিকে বন্ড করছে তখন তো এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবেই। এবার তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, দুখানা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবং এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কি করে বুঝবি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন? যে কার্বনের সঙ্গে যে কার্বনের ওপরে পজিটিভ চার্জ আছে সে কটা কার্বনের সঙ্গে কানেক্টেড? দুটো কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং এই পজিটিভ চার্জের রেসপেক্টে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলো আছে? কটা? এখানে 3টে, এখানে 3টে, টোটাল 6খানা আলফা হাইড্রোজেন আছে। আর এখানে যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ আছে, যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ আছে সেটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং এখানে আলফা কার্বন কোনটা? এইটা। এবং আলফা হাইড্রোজেন তাহলে কতগুলো আছে এক্ষেত্রে? দুটো। এবং আমরা আগেই বলেছি যে কার্বোক্যাটায়ন, আমরা যখন SN1 SN2 রিঅ্যাকশন পড়েছিলাম তখন আমরা বলেছি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ আলফা হাইড্রোজেনের উপর। আলফা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যত বেশি হয় কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তত বেশি হয়। তাহলে এই 2 ডিগ্রি আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে অবশ্যই স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, তাই জন্য পরের স্টেপে, 2 নম্বর স্টেপে ওই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কিন্তু রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে চলে আসবে। এই হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার HBr এর মধ্যে H+ তো অলরেডি রিঅ্যাক্ট করে গেছে। এখন মিডিয়ামে পড়ে আছে কে? Br-। তখন Br- কি হবে? এই নেগেটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হয়ে আসবে। এবং ইন দ্যাট কেস আমরা আলটিমেট যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটা আমরা কি পেলাম? CH3 CH CH3, এখানে হচ্ছে একটা Br, অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন। তাহলে দেখ, নেগেটিভ পার্টটা সেই কার্বনে গেল যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্টটা সেই কার্বনে গেল যেখানে হাইড্রোজেন বেশি। দিস ইজ মার্কনিকভ রুল। এবং যখনই এরকম একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের মধ্যে মার্কনিকভ রুল অনুযায়ী অ্যাডিশন হবে তখন দেখা যাবে যে এরকম দুটো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, HBr HCl বা HI এর ক্ষেত্রে। এবং দুটো কার্বোক্যাটায়নের মধ্যে একটা কার্বোক্যাটায়ন হবে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, এবং সেই কার্বোক্যাটায়নটা কিন্তু প্র্যাকটিক্যালি আলফা হাইড্রোজেন বেশি নিয়ে বসে থাকবে। এবং সেই কার্বোক্যাটায়নটা তখন ফার্দার রিঅ্যাকশনে পার্টিসিপেট করে আলটিমেট প্রোডাক্টটা দেবে। এটাই হচ্ছে মার্কনিকভ রুল। মার্কনিকভ রুল কি বলছে? যে কোনো একটা অপ্রতিসম অ্যালকিনের মধ্যে একটা অপ্রতিসম যোজকের যে সংযোজন বিক্রিয়া, সেই সংযোজন বিক্রিয়াটা এমন ভাবে ঘটবে যাতে ওই অপ্রতিসম অ্যালকিনটার যে নেগেটিভ পার্ট, সেই নেগেটিভ পার্টটা ডাবল বন্ডেড কার্বন দুটোর মধ্যে সেই কার্বনের সঙ্গে কানেক্টেড হবে যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম, আর পজিটিভ পার্টটা সেই কার্বনের সাথে কানেক্টেড হবে যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি। সহজ ভাষায় এটাকে আমরা বেশি প্রতিস্থাপিত, কম প্রতিস্থাপিত এরকম কিছু ভাষাও ব্যবহার করতে পারি। অর্থাৎ addition of an unsymmetrical molecule by unsymmetrical addendum to an unsymmetrical alkene takes place in such a way so that the negative part of the addendum molecule get attached to the carbon atom of double bond having less number of hydrogen atoms, and the positive part get attached to the carbon atom of the double bond that has more number of hydrogen. মানে নেগেটিভ পার্টটা যাবে সে কার্বনে যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্টটা যাবে সে কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। কি বললাম বোঝা গেল? আগে রুলটা লেখো, তারপরে রিঅ্যাকশন এক্সাম্পলটা লিখবে। লেখ, কোন একটি অপ্রতিসম অ্যালকিনের মধ্যে অপর একটি অপ্রতিসম যোজক অণুর সংযোজন বিক্রিয়াটি এমন ভাবে সংগঠিত হয় যাতে ওই যোজক অণুটির
ঋণাত্মক অংশটি দ্বিবন্ধনে যুক্ত কার্বন পরমাণু দুটির মধ্যে দ্বিবন্ধনে যুক্ত কার্বন পরমাণু দুটির মধ্যে সেই কার্বন পরমাণুটির সঙ্গে যুক্ত হবে যেটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম অথবা যেটি অধিক প্রতিস্থাপিত। যারা ইংরেজিতে লিখছো, addition of an unsymmetrical molecule to an unsymmetrical alkene takes place in such a way so that the negative part of the molecule get attached to the carbon atom of double bond that has minimum number of hydrogen atom or with the more substituted carbon atom হলো। হাইড্রোজেন কম মানে বেশিরভাগ হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়ে গেছে, তাহলে কম হাইড্রোজেন থাকা আর বেশি প্রতিস্থাপিত থাকা একই ব্যাপার। হাইড্রোজেন বেশি আছে মানে কি হাইড্রোজেন গুলো সাবস্টিটিউট হয়নি, আর হাইড্রোজেন কম আছে মানে কি বেশিরভাগ হাইড্রোজেন অলরেডি সাবস্টিটিউটেড হয়ে গেছে, তাই মোর সাবস্টিটিউটেড বা বেশি প্রতিস্থাপিত কথাটা বলা হচ্ছে। প্রত্যেকে এবার লিখে ফেলা লাগে। এবারে কয়েকটা এক্সাম্পল আগে একটু দেখে নি, কয়েকটা এক্সাম্পল 1 by 1 দেখে নি, যেখানে আমরা মার্কনিকভ রুল অনুযায়ী অ্যাডিশন দেখবো। অ্যাকচুয়ালি অ্যাডিশন অফ হ্যালোজেন হাইড্রাসিড মানে HCl, HBr এবং HI সবগুলোই যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিনের মধ্যে হয় তাহলে মার্কনিকভ রুল অনুযায়ী হবে, মার্কনিকভ নিয়ম অনুযায়ী বা মার্কনিকভ রুল ফলো করেই হবে। কি রকম বোর্ডের দিকে দেখ, মনে কর ধর আমি যদি এরকম একটা অ্যালকিন কনসিডার করি, এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, তাহলে এর মধ্যে যদি HBr এর অ্যাডিশন হয় তাহলে কি হবে, নেগেটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। তাহলে আমাদের প্রোডাক্ট আমরা কি পাবো, CH3 CH2 CH Br CH3 একবারে লিখে দিলাম, CH2H লিখতে হতো সেটাকে CH3 একবারে লিখে দিলাম। এবার একই রকম ভাবে যদি এরকম একটা মলিকিউল আমি পাই CH3 CH2C CH3 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাহলে এক্ষেত্রে আমরা এটার মধ্যে যদি এবার HCl এর অ্যাডিশন করি HCl, তাহলে কি হবে তোরা লিখে ফেল। আবার ধর মনে কর যদি এরকম একটা নি CH3 C CH CH3
তাহলে এটার মধ্যে যদি আমি আবার HBr অ্যাড করি তাহলে কি হবে লিখে, সহজ জিনিস। নেগেটিভ পার্ট যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্ট যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। এখানেও তাই, নেগেটিভ পার্ট যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, আর পজিটিভ পার্ট যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো? আমরা প্রোডাক্ট পাবো CH3 CH2 C CH3 Br CH2 CH3। দেখ এটা হয়েছে নাকি, 3 ব্রোমো 3 মিথাইল পেন্টেন। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ওটা ক্লোরিন আছে। 3 ক্লোরো 3 মিথাইল পেন্টেন হলো, তারপর একটা HBr অ্যাড হচ্ছে। HBr অ্যাড হওয়া মানে কি, ওয়ান সেকেন্ড সেম প্যাটার্নের রিয়াকশন হবে। নেগেটিভ পার্টটা চলে যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্টটা চলে যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। তাহলে হয়ে গেল কি, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, দুটো প্রোডাক্ট। মার্কনিকফ রুল অনুযায়ী, অর্থাৎ নেগেটিভ পার্ট সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্ট সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। হয়েছে প্রত্যেকের? হয়ে গেলে হেডিং করবে পারক্সাইড এফেক্ট, পারক্সাইড এফেক্ট, পারক্সাইড প্রভাব, পারক্সাইড প্রভাব। হয়েছে? যারা বাংলায় লিখছো তারা আগে লেখো, তারপরে একবার এক্সপ্লেন করে দিই। জৈব পারক্সাইড বা অন্যান্য পারক্সাইডের উপস্থিতিতে জৈব পারক্সাইড বা অন্যান্য পারক্সাইডের উপস্থিতিতে কোনো একটি অপ্রতিসম অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন ব্রোমাইড HBr, কোনো একটি অপ্রতিসম অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন ব্রোমাইড অথবা HBr এর সংযোজন বিক্রিয়াটি মার্কনিকফ নিয়মের বিপরীতে ঘটে, অর্থাৎ মার্কনিকফ নিয়মের বিপরীতে ঘটে, অর্থাৎ যোজক অণুটির ঋণাত্মক অংশটি দ্বিবন্ধনে যুক্ত কার্বন পরমাণু দুটির মধ্যে, অর্থাৎ যোজক অণুটির ঋণাত্মক অংশটি দ্বিবন্ধনে যুক্ত কার্বন পরমাণু দুটির মধ্যে সেই কার্বন পরমাণুটির সঙ্গে যুক্ত হবে, দুটির মধ্যে সেই কার্বন পরমাণুটির সঙ্গে যুক্ত হবে যেটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি অথবা যেটি অধিক অধিকটা কেটে লেখ, যেটি কম প্রতিস্থাপিত, যারা ইংরেজিতে লিখছে কথা নয়,
যারা ইংরেজিতে লিখছে লেখ addition of HBr to an unsymmetrical alkene, addition of HBr to an unsymmetrical alkene in presence of peroxide takes place in opposite to the Markovnikov rule, in opposite to the Markovnikov rule, that is negative part of the molecule get attached to the carbon atom of double bond, get attached to the carbon atom of double bond, কথা নয়, that has maximum number of hydrogen atom or with the less substituted carbon, এবারে খুব সিম্পল একটা বিষয় যে আমাদের পারক্সাইডের প্রেজেন্সে লেখাটা যদি খেয়াল করিস তাহলে দেখবি আমরা কিন্তু এখানে স্পেসিফিক্যালি হাইড্রোজেন ব্রোমাইডের কথা বলেছি, HCl অথবা HI এর কথা বলিনি। তার একটা কারণ আছে, আগে আমি ঘটনাটা এক্সপ্লেন করি যে কি ঘটছে। দেখা যাচ্ছে যে যদি আমরা এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনি নিই, এবং আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিলাম একটা, ধর মনে কর CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এবার এর মধ্যে আমি কি করছি, HBr এর অ্যাডিশন রিঅ্যাকশন করাচ্ছি, HBr, এবং ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, অর্থাৎ পারঅক্সাইডের উপস্থিতিতে, পারঅক্সাইডটা যে কোনো অর্গানিক পারঅক্সাইড হতে পারে। তো পারঅক্সাইডের উপস্থিতিতে করলে কি হবে, মার্কনিকভ রুলের অপোজিটে অ্যাডিশন হবে, অর্থাৎ নেগেটিভ পার্টটা চলে যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্টটা চলে যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, নেগেটিভ পার্টটা চলে যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্টটা চলে যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, অর্থাৎ মার্কনিকভ নিয়মের বিপরীতে, যে কারণে এটাকে অ্যান্টি মার্কনিকভ এফেক্ট ও বলে। এছাড়া পারঅক্সাইড এফেক্ট তো বলাই হয়, যেহেতু পারঅক্সাইডের প্রেজেন্সে হচ্ছে। বোর্ডের দিকে প্রত্যেকে তাকাবে, তাহলে আমাদের প্রোডাক্টটা কি হলো, আমাদের প্রোডাক্ট হলো CH3 CH2 তার সাথে জুড়লো Br, অর্থাৎ অ্যান্টি মার্কনিকভ। এবার মন দিয়ে বোর্ডের দিকে মেকানিজমটা দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাতায় এখন কিছু লেখার দরকার নেই, আমি যখন সময় বলবো তখন লিখে নেবে। 4টে স্টেপে মেকানিজমটা হয়, এবং এই 4টে স্টেপ বুঝতে না পারলে বা 4টে স্টেপ ক্লিয়ার হওয়ার পরেই তুমি বুঝতে পারবে যে কেন শুধুমাত্র HBrই পারঅক্সাইড এফেক্ট দেখায়, HCl পারঅক্সাইড এফেক্ট দেখায় না। প্র্যাকটিক্যালি যখন আমরা দেখি যে HBr এবং পারঅক্সাইড দিলে মার্কনিকভ রুলের অপোজিটে হচ্ছে, কিন্তু HCl বা HI এর ক্ষেত্রে তুমি পারঅক্সাইড দাও অথবা পারঅক্সাইড না দাও, মার্কনিকভ রুল অনুযায়ী অ্যাডিশন হবে, উল্টো এফেক্টটা কিন্তু দেখা যাবে না। কথা বোঝা গেল? নরমালি যদি আমি HBr অ্যাড করি, মার্কনিকভ রুল অনুযায়ী হবে, নেগেটিভ পার্ট সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, পজিটিভ পার্ট সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। আর যেই পারঅক্সাইডের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা করছি, মানে হাইড্রোজেন পারঅক্সাইড হোক বা অর্গানিক পারঅক্সাইড হোক, তখন দেখা যাবে যে মার্কনিকভ রুলের অপোজিটে HBr এর অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ ব্রোমিনটা চলে যাচ্ছে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, আর হাইড্রোজেনটা চলে যাচ্ছে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম, অর্থাৎ মার্কনিকভ রুলের বিপরীতে, অ্যান্টি মার্কনিকভ। কিন্তু এই বিষয়টা শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই দেখা যায়। HCl এর ক্ষেত্রে তুই পারঅক্সাইড দে অথবা পারঅক্সাইড না দে, মার্কনিকভ রুলই কিন্তু ফলো করবে।
সেটা বুঝতে গেলে আমাদের মেকানিজমের 4টে স্টেপ দেখতে হবে। প্রথমে হচ্ছে স্টেপ 1, 1 নম্বর স্টেপ। প্রথমে হচ্ছে স্টেপ 1, 1 নম্বর স্টেপ। এখানে আমরা একটা পারক্সাইড মলিকিউল কনসিডার করি, সে ROOR। আমরা প্রত্যেকেই জানি যে পারক্সাইড মলিকিউলের মধ্যে পারক্সাইড আয়নটা কিরকম হয়, O2 2-। সেমিস্টার 1 কেমিক্যাল বন্ডিং এ আমরা পড়েছিলাম O2 2- মানে দুটো অক্সিজেন একটা সিঙ্গেল বন্ডে কানেক্টেড থাকে, এটাই পারক্সাইড। এবং এই পারক্সাইড বন্ডটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বন্ড। সামান্য পরিমাণে লাইট, তার ফ্রিকোয়েন্সি, তার ওয়েভলেন্থ এদিক ওদিক হলে, সামান্য পরিমাণে যদি তাপমাত্রা এদিক ওদিক হয়, টেম্পারেচার এদিক ওদিক হয়, তখন কিন্তু এই বন্ডটা ভেঙে যায়। এবং এই বন্ডটা, এই বন্ডের যে ভেঙে যাওয়া, এই বন্ধনের যে বিয়োজন, সেই বিয়োজনটা কিন্তু অলওয়েজ হোমোলাইটিক ডিসোসিয়েশন, সুষম বিভাজন, অর্থাৎ সমান ভাবে ভাঙে। যেমন আমরা ক্লোরিনেশন অফ অ্যালকেন মানে মিথেনের ক্লোরিনেশনের ক্ষেত্রে দেখেছিলাম। এখানে কি হবে, প্রথমে এই পারক্সাইড বন্ডটার একটা হোমোলাইটিক ডিসোসিয়েশন হবে, একটা ইলেকট্রন এই দিকে, একটা ইলেকট্রন এইদিকে, সিঙ্গেল অ্যারো, ফিশুক অ্যারো। তাহলে আমরা প্রথম স্টেপেই কি পেলাম, দুটো RO ডট। RO ডট মানে দুখানা আমরা কি পেয়েছি, ফ্রি র্যাডিকাল পেয়েছি অথবা মুক্ত মূলক পেয়েছি, মনে পড়ছে? সুষম বিভাজন হলো, ইলেকট্রনগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হলো, আমরা ফ্রি র্যাডিকাল পেলাম। যখন হোমোলাইটিক বন্ড ডিসোসিয়েশন হয় তখন আমরা এইরকম অ্যারো ব্যবহার করি, ফিশুক অ্যারো বলে, একটা ইলেকট্রন ট্রান্সফার দেখায়। আর যখন হেটেরোলাইটিক বন্ড ডিসোসিয়েশন হয় তখন আমরা এইরকম অ্যারো ব্যবহার করি, নর্মাল অ্যারো। এটা দিয়ে ডাবল ইলেকট্রন ট্রান্সফার বোঝায়। এটা হচ্ছে ফিশুক অ্যারো, সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার, দুটো ফ্রি র্যাডিকাল তৈরি হলো। ক্লিয়ার এই অবধি? তোর অসুবিধা আপত্তি কিছু নেই তো? এবার 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে এই যে RO ডট, এই একটা RO ডটের সঙ্গে রিয়াকশন করতে চলে আসলো HBr। এবার HBr এ হাইড্রোজেন আর ব্রোমিনের মাঝখানে ইলেকট্রন রয়েছে। তখন এই RO ডট এটার দিকে হাইড্রোজেনটা কি করলো, নিজের ইলেকট্রনটা নিয়ে চলে আসলো। ও এর কাছে তো একটা ইলেকট্রন ছিল, হাইড্রোজেন নিজের ইলেকট্রনটা নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে প্রোডাক্ট কি তৈরি হলো, ROH, আর তার সঙ্গে ব্রোমিনের ইলেকট্রনটা ব্রোমিনের মাথায় ফিরে গেল। তাহলে আমরা কি পেলাম, Br ডট। ওয়ান সেকেন্ড, ব্রোমিন ফ্রি র্যাডিকাল আমরা একটা পেলাম, Br ডট। সেকেন্ড স্টেপ ক্লিয়ার প্রত্যেকের? তার অসুবিধা আছে? ক্লিয়ার তো? এবারে থার্ড স্টেপে চলে আসি। থার্ড স্টেপে এবার রিয়াকশন করতে আসবে অ্যালকিন মলিকিউলটা। ভালো করে বুঝবি। ওয়ান সেকেন্ড, আমাদের প্রবাবিলিটি কনসিডার করতে হবে। পাই বন্ডে দুটো ইলেকট্রন রয়েছে, এর সাথে রিয়াকশন করতে এসছে কে, Br ডট। এসছে তো? তাহলে এবার একবার এই কার্বন, এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে আসে, তাহলে এই কার্বনটার ইলেকট্রনও আসতে পারে, আবার এই কার্বনটার ইলেকট্রনও তো আসতে পারে, কারণ ব্রোমিনের তো লাগবে একটা ইলেকট্রন। তো ধরে নে প্রথমে এই কার্বনটা ব্রোমিনের সাথে কানেক্ট হয়েছে। ভালো করে বুঝবি, এই কার্বনটা নিজের ইলেকট্রনটা দিয়ে ব্রোমিনের সাথে কানেক্ট হয়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি এই কার্বনের ইলেকট্রনটা ওর মাথায় থেকে যাবে। বোঝা গেল? পাই বন্ডের ইলেকট্রন দুটো তো দুজনেরই ছিল। এদিকে কার্বনটা কি করলো, নিজের ইলেকট্রনটাকে নিয়ে ব্রোমিনের আনপেয়ার্ড ইলেকট্রনটার সঙ্গে পেয়ার করে একটা বন্ড তৈরি করে ফেললো। তাহলে ওই ইলেকট্রনটা কি হবে, পাশের কার্বনের মাথায় চলে যাবে। এটাই এখানে ঘটেছে। ক্লিয়ার প্রত্যেকের? আরেকটা ঘটনা কি ঘটতে পারে, যদি এই কার্বনটা ব্রোমিনের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে ইলেকট্রনটা কোথায় চলে আসবে, এর মাথায়। ক্লিয়ার? দুটো র্যাডিকাল তৈরি হয়েছে। এখানে এটা কত ডিগ্রি র্যাডিকাল রে, 1 ডিগ্রি র্যাডিকাল। আলফা হাইড্রোজেন কতগুলো আছে, একটাই আছে, এটা আলফা কার্বন তো। আর এটা কত ডিগ্রি র্যাডিকাল, আলফা হাইড্রোজেন কতগুলো আছে, ভালো করে দেখে বলছিস তো, 5টা আছে। তাহলে আলফা হাইড্রোজেন বেশি থাকলে কার্বোক্যাটায়ন ফ্রি র্যাডিকাল সবার স্টেবিলিটি বাড়ে। তাহলে এই দুটো র্যাডিকালের মধ্যে কোনটা স্টেবল র্যাডিকাল, সেকেন্ডটা স্টেবল র্যাডিকাল। এবারে ফোর্থ স্টেপ মানে 4 নম্বর স্টেপে পার্টিসিপেট করতে আসছে কে, 4 নম্বর স্টেপে পার্টিসিপেট করতে আসছে কে, এ। হয়েছে? এবারে মিডিয়ামে HBr তো রয়েছেই,
তখন কি হবে, এই ইলেকট্রনটা দিয়ে এই হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ড তৈরি হবে এবং আলটিমেটলি তাহলে আমরা প্রোডাক্ট কি পেলাম, আলটিমেটলি আমরা প্রোডাক্ট পেলাম CH3CH2, বা আমি এখানে হাইড্রোজেনটাকে একটু এক্সপ্যান্ড করেই দেখাই, বিআর, এবং আরেকটা বিআর ডট ফ্রি হয়ে চলে গেল, যেটা ফার্দার কোনো মলিকিউলের সঙ্গে আবার রিয়াকশন করার জন্য কাজে লাগবে। আমাদের মেজর প্রোডাক্ট হিসেবে সেপারেট হলো কি এইটা, বুঝা গেল? না 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 না, একটা নিয়ে না, 1 মোল নিয়ে, হিসেবটা বোঝ, 1 মোল নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ডাইরেকশন আছে। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে তাহলে লো থেকে হাই ইলেকট্রোনেগেটিভিটির দিকে আসবে, আর যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না থাকে তাহলে ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তুই এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, কিন্তু এখানে দেখ আমি অ্যারোটা কিন্তু হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকেই দেখিয়েছি, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের দিকে ইলেকট্রন আসবে, অক্সিজেন নিজের ইলেকট্রন দিতে দেবে না, যেতে দেবে না। শুধু এটা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে না, ডাবল ইলেকট্রন ট্রান্সফারের ক্ষেত্রেও ইলেকট্রন যখন ট্রান্সফার হয় তখন সবসময় লো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থেকে হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে ট্রান্সফার হয় সিগমা বন্ডের ইলেকট্রন। এটার একটা নাম আছে, ইন্ডাকটিভ এফেক্ট বলে এটাকে, আমরা পড়বো কয়েকদিন পর। এই মেকানিজমটা ক্লিয়ার প্রত্যেকের? 4টে স্টেপ ক্লিয়ার। এবারে গল্পটা শোন, থার্মোডাইনামিক্স আমাদের কি বলেছে, যে এক্সোথার্মিক রিঅ্যাকশনস আর অ্যাকসেপ্টেবল। তাপগতিবিদ্যা বলছে যে যত কোনো একটা বিক্রিয়া যত বেশি তাপ দায়ী হবে, তত সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হওয়ার প্রবণতা বাড়বে এবং তাপগতীয় ভাবে সেই বিক্রিয়াটার অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা বাড়বে। দেখা গেছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে যদি হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করা হয়, হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করলে পারঅক্সাইড এফেক্টে এই যে 4টে স্টেপ, এই 4টে স্টেপই এক্সোথার্মিক। হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করলে পারঅক্সাইড এফেক্টের ক্ষেত্রে এই যে 4টে স্টেপ হচ্ছে মেকানিজমের, 4টে স্টেপই এক্সোথার্মিক। তাহলে 4টে স্টেপ যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে এক্সোথার্মিক হয়, ওভারঅল গোটা বিক্রিয়াটা এক্সোথার্মিক, একই না? শিওর? এবার যেহেতু ওভারঅল গোটা বিক্রিয়াটাই এক্সোথার্মিক, তাই এইচবিআর এর ক্ষেত্রেই শুধুমাত্র পারঅক্সাইড এফেক্টটা দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা HCl অথবা HI ব্যবহার করি তখন রিঅ্যাকশনটা 4টে স্টেপেই হবে, বাট এদের মধ্যে একাধিক স্টেপ দেখা যাচ্ছে এন্ডোথার্মিক হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে, তাপদায়ী যে নেচার, এক্সোথার্মিক যে নেচার, সেটা অটোমেটিক্যালি কমে আসবে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে HCl এবং HI পারঅক্সাইড এফেক্ট দেখাচ্ছে না। এবার আমি তোকে একটা ছোট্ট এক্সাম্পল বলি, একটা আরবিটারি এক্সাম্পল। ধর এই রিঅ্যাকশনটা 5 জুল এনার্জি রিলিজ করলো, 5 জুল, এ রিলিজ করলো 5 জুল, এ রিলিজ করলো 5 জুল, এ রিলিজ করলো 5 জুল, তাহলে টোটাল কত জুল এনার্জি রিলিজ হলো? 20 জুল। তার মানে ওভারঅল রিঅ্যাকশনটা কিন্তু 20 জুল এনার্জি ছেড়ে দিল। এবার HCl এর ক্ষেত্রে চিন্তা কর, এ রিলিজ করলো 5 জুল, এ রিলিজ করলো 5 জুল, এ নিল 3 জুল, এ রিলিজ করলো 5 জুল, তাহলে রিলিজ হলো কত? 15 জুল, অ্যাবজর্ব করলো কত? তাহলে নেট রেজাল্ট কত হলো? 12 জুল। 15 জুল ছেড়েছে, 3 জুল নিয়েছে, তাহলে নেট বেরোলো কতটা? 12 জুল। তাহলে 12 জুল এনার্জি রিলিজ করা আর 20 জুল এনার্জি রিলিজ করা, কোনটার এক্সোথার্মিক নেচার বেশি? 20। এবং এইচবিআর এর ক্ষেত্রে যেহেতু 4টে স্টেপই এক্সোথার্মিক, মানে প্রত্যেকটা স্টেপেই সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়ে যায়, ওভারঅল রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক। তাই এইচবিআরই শুধুমাত্র পারঅক্সাইড এফেক্ট দেখায়। দিস ইজ দি থার্মোডাইনামিক রিজন। HCl এবং HI এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট যে ধাপগুলো রয়েছে, এই 4টে ধাপ, এই 4টে ধাপের মধ্যে কোনো না কোনো ধাপ, কোনো না কোনো স্টেপ এন্ডোথার্মিক অথবা একাধিক স্টেপ এন্ডোথার্মিক। তাহলে ওভারঅল বিক্রিয়াটার ক্ষেত্রে কি হচ্ছে? এক্সোথার্মিক নেচারটা কমে যাচ্ছে। সো HCl HBr এর ক্ষেত্রে কিন্তু পারঅক্সাইড এফেক্ট আমরা দেখতে পাই না। বোঝা গেল? এটা আমি 2 লাইন লিখিয়ে দেবো, বাট বোঝা গেছে তো? এবার কপি কর। পারঅক্সাইডের উপস্থিতিতে HBr এর সঙ্গে অপ্রতিসম অ্যালকিনের বিক্রিয়াটির ক্ষেত্রে অন্তর্বর্তী ধাপগুলি
অন্তর্বর্তী ধাপগুলি তাপ দায়ী প্রকৃতির হওয়ায় অন্তর্বর্তী ধাপগুলি তাপ দায়ী প্রকৃতির হওয়ায় তাপ দায়ী প্রকৃতির হওয়ায় কেবলমাত্র এইচবিআর এর ক্ষেত্রেই পারক্সাইড প্রভাব দেখা যায়। দাঁড়িয়ে দিয়ে অন্যান্য হ্যালোজেন হাইড্রাসিড গুলির ক্ষেত্রে কোনো না কোনো অন্তর্বর্তী ধাপ তাপগ্রাহী হওয়ায় ওই যৌগগুলি বা ওই যৌগগুলি কেটে ওই হাইড্রাসিড গুলি পারক্সাইড প্রভাব দেখায় না। ইংরেজিতে যা লিখছে, it is seen that for the addition of HBr in an unsymmetrical alkene, all the four intermediate steps are exothermic. All the intermediate steps are exothermic. So peroxide effect is prominent in this case. Full stop দিয়ে, but for other hydracids, one or more intermediate steps are endothermic in nature. So peroxide effect is not in nature. So peroxide effect is not shown for the addition of those molecules. Done. আচ্ছা, এবারে তাহলে দু একটা এক্সাম্পল। এটা হয়ে গেছে তো সবার লেখা? ওকে, ওই পেনটা কোথায় গেল? ও না, আচ্ছা এবার মনে কর, ধর তোকে পরীক্ষায় কনফিউজ করার জন্য, মানে বোর্ডস এর কথা আমি বলছি, পরীক্ষায় কনফিউজ করার জন্য এরকম ভাবে আইডেন্টিফাই করতে দিতে পারে। কনফিউজ হওয়ার কিছু নেই, আমি বলে দিচ্ছি। ধর এই একটা মলিকিউল দিল, এর মধ্যে প্রথমে তোকে বলে দিল যে এইচবিআর দিলে কি প্রোডাক্ট হবে লেখো। তুই লিখে ফেললি মার্কনিকভ রুল। কি লিখলি?
CH3 CH2 CHBr CH3 লিখে ফেললি, ভালো কথা, মার্কনিকভ রুল অনুযায়ী। এবার তোকে বললো এই মলিকিউলটার মধ্যেই HBr এবং হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হয়েছে, কি প্রোডাক্ট হবে লেখো। তুই আবারও লিখে ফেললি CH3 CH2 CH2 CH2Br। এবার তোকে বলে দিল এর মধ্যে HCl এবং হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হয়েছে, কি প্রোডাক্ট লেখো। মার্কনিকভ রুল অনুযায়ী কিন্তু লিখতে হবে, তাহলে বলবি যে পারঅক্সাইড দিয়েছে, কারণ এটা কনফিউজ করার জন্য দেয়। পারঅক্সাইড দেওয়া থাক বা না থাক, HCl কিন্তু মার্কনিকভ রুল অনুযায়ী হবে। অনেক সময় কি হয়, পরীক্ষার সময় তো দেখা গেল ভুলে গেছিস, কনফিউজ হয়ে গেছিস, তখন এই জায়গায় কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। শুধুমাত্র HBr এর ক্ষেত্রে ডিফারেন্সটা বোঝা যায়, পারঅক্সাইড না দিলে মার্কনিকভ, পারঅক্সাইড দিলে অ্যান্টি মার্কনিকভ। বাট HCl এর ক্ষেত্রে তুমি পারঅক্সাইড দাও অথবা না দাও, অ্যাডিশন কিন্তু মার্কনিকভ রুল অনুযায়ী। ডান, বোঝা গেল। এবার হেডিং করবি, এটা লিখে নিবি অবশ্যই অবশ্যই, লিখে নিয়ে হেডিং করবি হাইড্রোবোরেশন। আচ্ছা, এবারে যে রিয়াকশনটা আমরা করছি সেটা হচ্ছে হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশন মানে হচ্ছে অ্যান্টি মার্কনিকভ ওয়াটার অ্যাডিশন। অ্যান্টি মার্কনিকভ মানে মার্কনিকভ রুলের অপোজিটে ওয়াটার অ্যাডিশন হবে, মার্কনিকভ রুলের বিপরীতে ওয়াটার অ্যাডিশন হবে। মার্কনিকভ রুল অনুযায়ী যা হওয়া উচিত ঠিক তার উল্টো ঘটনাটা ঘটবে এক্ষেত্রে। মার্কনিকভ রুল অনুযায়ী যা হওয়া উচিত ঠিক তার উল্টো ঘটনাটা ঘটবে এক্ষেত্রে। প্রথমত জল, জল অ্যাডিশন হওয়া মানে কি, H প্লাস আর OH মাইনাস। মার্কনিকভের উল্টো হলে কি হবে, নেগেটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। দ্যাটস ইট। এবারে বোর্ডের দিকে মন দিয়ে যদি দেখিস তাহলে আগে দেখবি হাইড্রোবোরেশন, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনে যে রিয়েজেন্ট তোরা পাবি বা যে রিয়েজেন্ট কম্বিনেশন তোরা পাবি, এই রিয়েজেন্ট কম্বিনেশনে কিন্তু হাইড্রোবোরেশন বাদ দিয়ে অন্য কোনো রিয়াকশন তোদেরকে এই মুহূর্তে এই ক্লাসে আর করতে হচ্ছে না। সুতরাং রিয়েজেন্টটাকে ভালো করে চিনে রাখ, যেখানেই দেখবি এই রিয়েজেন্ট সেখানেই বুঝবি অ্যান্টি মার্কনিকভ ওয়াটার অ্যাডিশন। রিয়েজেন্ট চেনাটা ইম্পর্টেন্ট, রিয়েজেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্গানিক রিয়াকশনকে হাতের মুঠোয় আনতে হলে, অর্গানিক রিয়াকশন সম্পর্কে মানে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য একমাত্র উপায় হচ্ছে রিয়েজেন্ট। যেমন একটা অঙ্ক করার ক্ষেত্রে আমি আগেও বলেছি, যেমন একটা অঙ্ক করার ক্ষেত্রে ট্রিগোনোমেট্রি একটা প্রবলেম তুই সলভ করবি, তোর কাছে যদি ফর্মুলাটা মানে ফর্মুলাগুলো যদি মাথার মধ্যে একেবারে আয়নার মতন থাকে, ঝকঝকে থাকে, তুই দেখবি যে কোনো প্রবলেমে কিন্তু লড়ে যেতে পারবি, শুরু করে তুই লড়ে যেতে পারবি এবং শেষ অব্দি গিয়ে হয়তো জিতেও যাবি। কিন্তু যখন তুই ফর্মুলাটাই তোর কাছে জানা নেই, মানে ফর্মুলাটাই তোকে কষ্ট করে মনে করতে হচ্ছে, তখন তুই অঙ্কটা শুরু করতেই ঘাবড়াবি। অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু ব্যাপারটা এইটাই, যত তাড়াতাড়ি তুই রিয়েজেন্ট চিনবি যে এই রিয়েজেন্টটা করেটা কি, তত তাড়াতাড়ি তোকে কিন্তু রিয়াকশন তোর হাতের মুঠোয় চলে আসবে, গ্রিপে চলে আসবে। আর সবাই এই জায়গাটাই নেগলেক্ট করে। প্রথমত আগেও বলেছি, পড়া জমানো তো যায় না অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে, এই সমস্ত রিয়াকশন ক্ষেত্রে পড়া জমানো যায়, জমামি তো কেস খাবি, আর তোরা জমিয়েই রাখিস অ্যাজ ইফ এটা পিতৃপুরুষের কোনো সম্পত্তি, জমিয়ে রাখলে ব্যাংকে বাড়তে থাকবে, সুদ আসলে গিয়ে পরে পাবি, সুদ আসলে পাবি কিন্তু উল্টো দিক দিয়ে। আচ্ছা, হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশন এটার মধ্যে আমরা দিয়ে দিলাম 1 নম্বর দিয়ে B2H6, B2H6 ডাইবোরেন এই মলিকিউলটার নাম। আর সলভেন্ট হিসাবে এখানে ব্যবহার করা হয় THF। THF হচ্ছে একটা খুব ভালো সলভেন্ট অর্গানিক সিনথেসিসে। THF এর পুরো কথা হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। টেট্রাহাইড্রোফিউরান আমি পরে স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি, লাগবে না পারটাও দেখিয়ে দিচ্ছি। আর 2 নম্বর স্টেপে হয় হচ্ছে NaOH H2O2, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। রিয়েজেন্ট কম্বিনেশন কাপলটাকে চিনে রাখ। B2H6 THF ডাইবোরেন টেট্রাহাইড্রোফিউরান, আর 2 নম্বর স্টেপে ব্যবহার করা হয় NaOH H2O2। বিভিন্ন ক্ষেত্রে অর্গানিক রিয়াকশনে দেখবি যে অ্যারোর উপরে এরকম 1-2 করে রিয়েজেন্ট লেখা আছে, এবং যেখানেই এরকম 1-2 করে রিয়েজেন্ট লেখা আছে সেখানে তোকে বুঝতে হবে যে বিক্রিয়াটা 2 ধাপে হয়, 2 স্টেপ রিয়াকশন। তবেই 1 নম্বর স্টেপে রিয়েজেন্ট, 2 নম্বর স্টেপে রিয়েজেন্ট আলাদা করে দেওয়া আছে। সব রিয়াকশনে কিন্তু এরকম 1-2 করে রিয়েজেন্ট লেখা থাকবে না। বেশ কিছু অর্গানিক, এবার তুই মনে করলি একটা রিয়াকশন 6টা স্টেপে হবে, তুই ভাবলি এর উপরে আমি 1 2 3 4 5 6 লিখে দেবো, এটা সম্ভব না। 2টো স্টেপ রিয়াকশনকে এইভাবে তাও দেখানো যেতে পারে, মানে 1 নম্বর দিয়ে ফার্স্ট স্টেপে রিয়েজেন্ট, 2 নম্বর দিয়ে সেকেন্ড স্টেপে রিয়েজেন্ট, তার মানে তোকে বুঝতে হবে ইট ইজ এ 2 স্টেপ রিয়াকশন, 2 স্টেপ রিয়াকশন। এবারে
এই পার্টিকুলার ক্ষেত্রে কি হবে, অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশন হবে। নেগেটিভ পার্ট মানে OH মাইনাস যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্ট মানে H প্লাস যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমরা প্রোডাক্টটা লিখি। প্রোডাক্টটা তো খুবই সিম্পল, CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, নেগেটিভ পার্টটা চলে গেল সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্টটা চলে গেল সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। অ্যান্টি মার্কনিক অফ। মার্কনিক অফ কি বলেছে, নেগেটিভটা সেখানে যাবে যেখানে হাইড্রোজেন কম, কিন্তু এখানে উল্টোটা হলো, কেউ লিখবে না। টেট্রাহাইড্রোফিউরান, THF টা বলে দিই, THF এটা একটা সলভেন্ট। এর স্ট্রাকচার হচ্ছে এরকম, হেটেরোসাইক্লিক মলিকিউল একটা, এই এখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, এর নাম হচ্ছে টেট্রা, আমি লেটার গুলোকে বড় করে দেখাচ্ছি, হাইড্রো F ফর ফিউরান, এই যেখানে আছে। আরে ভাই এটা সলভেন্ট, সলভেন্ট মানে রিয়াকশনটাকে ভাজা ভাজা করা যাবে না, ঝোলের মধ্যে করতে হবে, তাই জন্য সলভেন্ট দেওয়া হয়েছে। তুই যদি না দিস তাহলে গ্রিলড হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? ওই জন্য সলভেন্ট। সলভেন্টের রোল ডেফিনেটলি কিছু না কিছু তো থাকেই, বাট সলভেন্ট যদি অতিরিক্ত রিয়াকশনে পার্টিসিপেট করে ফেলে সলভেন্ট, তাহলে কিন্তু ঝামেলা আছে। যেখানে তুই সবসময় অ্যালকোহল ফ্যালকোহলকে নিতে পারবি না। ইথারকে নেওয়া হয় কেন, এটা একটা ইথারকে নেওয়া হয় কেন, ইথার ডিজলভ করতে পারে অর্গানিক কম্পাউন্ডকে ভালো, এবং নিজে কিন্তু চট করে ইন্টারফেয়ার করে না। ইথার কিন্তু বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে, অর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে তুই দেখবি যে ভালো সলভেন্ট হিসাবে চুজ করা। সলভেন্টের রোল হচ্ছে ওভারঅল রিয়াকশন মিডিয়ামটাকে কন্ট্রোল করা। এবার নিজে যদি অ্যাক্টিভ ভাবে রিয়াকশনে পার্টিসিপেট করে যায়, তখন অনেক সময় কি হয়, ডিজায়ার রিয়াকশন হ্যাপাজার্ড হয়, মানে আমি চাইছি না কিন্তু হয়ে যাচ্ছে। সে সমস্ত দিক থেকে ইথার হচ্ছে ভালো সলভেন্ট। ঠিক আছে, যাই হোক, এবারে বোর্ডের দিকে প্রত্যেকে তাকাবে। পরের আরেকটা এক্সাম্পলে আমি যাই। ধর মনে কর এরকম রয়েছে CH3 CH2 CH ডবল বন্ড CH2। এবার এটার মধ্যে আমি কি ইউজ করলাম, 1 নম্বর দিয়ে ইউজ করলাম B2H6 আর THF, আর 2 নম্বর দিয়ে কি ইউজ করলাম NaOH আর H2O। হলো? তাহলে ডবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হবে, ডাবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হবে, ডাবল বন্ড খুলে সিঙ্গেল বন্ড হলে আমাদের প্রোডাক্ট কি হবে, বুঝতে পারিসনি তো? অ্যান্টি মার্কনিক অফ, নেগেটিভ পার্ট যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি। এবার টোকার আগে যদি তোকে স্টেপ ওয়াইজ লিখতে হয়, স্টেপ ওয়াইজ লিখতে গেলে মেকানিজম জানতে হবে, বাট এই রিঅ্যাকশনের মেকানিজম একটু বড়, মেকানিজম এই মুহূর্তে দরকার নেই। তো আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি কিভাবে মনে রাখবি মেকানিজম স্টেপ ওয়াইজ। আমি প্রথমটা স্টেপ ওয়াইজ দেখাচ্ছি, সেকেন্ডটা স্টেপ ওয়াইজ তোদেরকে লিখতে হবে। ভালো করে বোর্ডের দিকে তাকিয়ে থাক, কিভাবে আমি স্টেপ ওয়াইজ দেখাচ্ছি। স্টেপ ওয়াইজ, এবার তুই বলবি যে আমি স্টেপ ওয়াইজটা ডাইরেক্ট করবো কেন, স্টেপ ওয়াইজটা আমার পড়ার কি দরকার, অনেক সময় আইডেন্টিফাই করতে দেয় ফার্স্ট স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, ভালো করে মন দিয়ে দেখ। প্রথমটা স্টেপ ওয়াইজ আমি দেখাচ্ছি, 3টেই মলিকিউল নেওয়া হবে, নেওয়া হলো। এবার এর মধ্যে ফার্স্ট স্টেপের রিএজেন্ট আমি অ্যাড করলাম B2H6, তার সঙ্গে অ্যাড করলাম THF, B2H6 তার সঙ্গে অ্যাড করলাম THF। হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ আছি একটা অবধি। আসুন আসুন, হ্যাঁ আসুন। আচ্ছা, তাহলে B2H6 CHF দিলাম, প্রত্যেকে বোর্ডের দিকে তাকাবি। 3টে অ্যালকিন মলিকিউল নিয়েছি, তুই কি করবি, ডবল বন্ডটাকে খুলে দিবি, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিবি। ডবল বন্ডটাকে খুলে দিবি, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিবি। ডবল বন্ডকে খুলে দিবি, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিবি। তাহলে তো ফার্স্ট স্টেপে তুই কি লিখবি, ডবল বন্ডটা খুলে দিলাম, হাইড্রোজেন যেখানে কম ছিল সেখানে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিয়েছি। বোঝা গেছে তো? হাইড্রোজেন এখানে কম ছিল, এখানে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিয়েছি। বোর্ডের দিকে পুরোটার হোল 3 বি, বোরন, ডাইবোরেন আছে তো, বোরন আছে। কিভাবে হলো দেখাবো, সময় মতন দেখাবো, এখন মনে রাখ। 3টে মলিকিউল B2H6 দেওয়া হয়েছে, কি হচ্ছে, যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে একটা হাইড্রোজেন জুড়ে দিয়ে পুরোটার হোল 3 বি, এটা হলো ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। যেখানে হাইড্রোজেন কম সেখানে একটা হাইড্রোজেন জুড়ে পুরোটার হোল 3
বি ফার্স্ট স্টেপের প্রোডাক্ট কিভাবে হয় বোঝাবো সময় মতন, ক্লাস 12 মেকানিজম দেখাবো তখন। এবার এর মধ্যে আমি দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2O2 দিলে কি হবে, যে কার্বনে হাইড্রোজেন অ্যাড হয়েছিল তার লেটার চুকে গেছে। এবার যে কার্বনে হাইড্রোজেন অ্যাড করিসনি, কোন কার্বনে অ্যাড করিসনি, এই কার্বনে, তো ওই কার্বনে এবার OH অ্যাড হয়ে যাবে, তাহলে তুই তিনটে মলিকিউল পাবি, P CH2 CH2 OH। আর বোরন একটা বোরেট আয়ন তৈরি করে সেপারেট হবে, আমার এখানে দরকার নেই, আমার অর্গানিক প্রোডাক্ট গুলোকে দরকার। বল ওইটা কিভাবে যোগ করলাম, একটা বন্ড দিয়ে যোগ করে দিলাম। থ্রি দিয়ে কেন করলাম, এখানে স্টেপ ওয়াইজ দেখাতে গেলে থ্রিটা কেন দেখালাম, যেহেতু বোরন হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট, ট্রাইভ্যালেন্ট, তিনটে বন্ড করে। এবার আমি যদি এখানে 3 না লিখে এখানে হোল 3 লিখতাম, তাহলে আমার বলতেছি যে কি করে তিনটে এলো, এই জন্য আমি ওখানে তিনটে দিয়ে দেখিয়েছি, স্টেপ ওয়াইজ দেখাচ্ছি বলে। তারপরে যখন আলটিমেট রিয়াকশন হলো, এখানে তিনটে আছে, তিনটেরই CH2 এর মধ্যে ওইচটা অ্যাড হবে। এবার ওইচটা কিভাবে অ্যাড হলো, কি করে হোল 3 আসলো, তার জন্য মেকানিজম দরকার। মেকানিজম দরকার হয়, আলাদা ভিডিও আছে, সেটা আমি দেখিয়ে দেবো। আর এই মুহূর্তে মেকানিজম আমার তোদের জন্য প্রয়োজনীয় নয়, 12 কি ওটা প্রয়োজনীয়। এখন তোরা শুধু রিয়াকশনটা মনে রাখ। কোন কার্বনটা, তুই শিওর? তাহলে তুই বলছিস কেন? ব্র্যাকেটের বাইরে দেখ, ওই কম্পাউন্ডটা হচ্ছে এইরকম, বোরন তো ট্রাইভ্যালেন্ট, বোরন তো ট্রাইভ্যালেন্ট, এই একটা হচ্ছে কার্বনের 3টে বন্ড না 4টে বন্ড, এই একটা, কোথায় কার্বনের 3টে বন্ড হলো, এখানে তো এক্সপ্যান্ড করিনি, আমি তো বলছি যে হোল 3 করে দিচ্ছি ওই কারণেই যে বোরন ট্রাইভ্যালেন্ট। ধর মনে কর BH3 বা BCl3, বোরন তো 3টে ক্লোরিনের সাথে বন্ড তৈরি করে থাকে, এখানে সিমিলারলি 3টে প্রোপাইল গ্রুপের সাথে বন্ড তৈরি করে আছে, দ্যাটস ইট। বোঝা গেল? এবার এইটা স্টেপ ওয়াইজটা তোরা করবি, এইটা স্টেপ ওয়াইজটা তোরা করবি, প্রত্যেকে লেখ স্টার্ট করে। অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন রিয়াকশন মানে হচ্ছে এটা মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশন, মানে জল অ্যাড হবে কিন্তু মার্কনিক অফ রুল অনুযায়ী। হাইড্রোপোরেশনে কি হলো, অ্যান্টি মার্কনিক অফ। অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশনে কি হবে, মার্কনিক অফ রুল অনুযায়ী ওয়াটারই অ্যাড হবে, মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশন লিখেছি তো। এবার বোর্ডের দিকে প্রত্যেকে রিয়েজেন্ট চিনবি। ওয়ান সেকেন্ড, এখানে যে রিয়েজেন্টটা ইউজ করছিস সেই রিয়েজেন্ট ইউজ করে আর কোনো রিয়াকশন এই মুহূর্তে তোকে আর করতে হচ্ছে না, একেবারে কনফার্ম দেখে ধরে নে। এটা 1 নম্বর। এর মধ্যে আমরা প্রথমেই দেব Hg ও COCH3 পুরোটার হোল 2, তার সঙ্গে হচ্ছে THF, অল্প জলও দেওয়া হয়। আর 2 নম্বর স্টেপে দেওয়া হবে NaBH4 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রোডাক্ট হবে কি, প্রোডাক্ট হবে CH3 CH CH2, এখানে OH, এখানে হচ্ছে H। ক্লিয়ার? মার্কনিক অফ রুল অনুযায়ী হলো, মার্কনিক অফ রুল অনুযায়ী হলো। এবার স্টেপ ওয়াইজ প্রত্যেকে বোর্ডের দিকে, স্টেপ ওয়াইজ গুলো তোদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল সেমিস্টার 1 এর এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি রিস্ক নিতে পারছি না। এই এবার এর মধ্যে 1 নম্বর আমরা ইউজ করলাম কি, Hg OCOCH3 হোল 2 THF সলভেন্টে। কি হবে দেখ, প্রথম স্টেপটার নাম অক্সিমার্কুলেশন, মানে অক্সিজেন এবং মার্কারি অ্যাড হবে। আর তারপরে স্টেপটার নাম কি, ডিমার্কুলেশন, শুধু মার্কারি বেরোবে, অক্সিজেন কিন্তু আর বেরোবে না। ফার্স্ট স্টেপের ক্ষেত্রে দেখ, ডবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হয়ে গেল, ডবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হয়ে গেল, যেখানে হাইড্রোজেন কম সেখানে চলে আসলো OH,
যেখানে হাইড্রোজেন বেশি সেখানে চলে আসলো Hg ও COCH3, যেখানে হাইড্রোজেন কম সেখানে OH, যেখানে হাইড্রোজেন বেশি এখানে Hg ও COCH3। ঠিক আছে, এবারে তারপরের স্টেপে আমরা এখানে ইউজ করলাম NaBH4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা ইউজ করলে কি হবে, এই মার্কারি কন্টেনিং যে গ্রুপটা রয়েছে এই মার্কারি কন্টেনিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে যাবে এবং তার বদলে একটা হাইড্রোজেন চলে আসবে CH3 CH OH CH2H। ফার্স্ট স্টেপে অক্সিজেন এবং মার্কারি অ্যাড হয়েছে তাই অক্সিমার্কিউরেশন। সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে শুধু মার্কারি কন্টেনিং গ্রুপটা বেরিয়ে গেছে তাই ডিমার্কিউরেশন। বোঝা গেল? ফার্স্ট স্টেপে অক্সিজেন এবং মার্কারি অ্যাড হয়েছে তাই অক্সিমার্কিউরেশন, আর সেকেন্ড স্টেপে মার্কারি কন্টেনিং গ্রুপটা শুধু বেরিয়েছে, অক্সিজেন কন্টেনিং যে OH গ্রুপটা সেটা কিন্তু রয়েই গেছে, তাই জন্য এই স্টেপটার নাম হচ্ছে ডিমার্কিউরেশন। আলটিমেটলি কি হলো, মার্কনিকভ রুল অনুযায়ী, মার্কনিকভ নিয়ম অনুযায়ী ওয়াটার অ্যাডিশন হলো। বোঝা গেল? লিখে ফেলার পর এই মলিকিউলটা আমি দিচ্ছি, এটার ক্ষেত্রে স্টেপ ওয়াইজ এবং একবারে প্রোডাক্ট দুটোই নিজেরা করবি। বলে ফেল না, এখানে এই THF এর সঙ্গে জল থাকে, অল্প THF জল থাকে। বকবক না করে লেখ। ভিডিও রেকর্ডিং অন আছে, নাম ধরে গালাগালি দেবো তখন কিন্তু শুনতে বাজে লাগবে, মুখ বন্ধ করে লেখ। এটা এক স্টেপে প্রোডাক্ট লিখবি এবং এটার ক্ষেত্রে স্টেপ ওয়াইজ প্রোডাক্টটা কি হবে সেটাও লিখবি। ঠিক আছে, চট করে লিখে ফেল।